মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ভারতের সাথে কূটনৈতিক প্রক্রিয়ায় হাঁটছে বাংলাদেশ, কিন্তু ভারত প্রদর্শন করছে অসহযোগিতাপূর্ণ মনোভাব। এই অবস্থায় প্রশ্ন, শেখ হাসিনার ফেরানোর ঠেকাতে কতদূর যেতে রাজি ভারত? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইলেও শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তীর মতে, ভারত শেখ হাসিনাকে কোনো বিপদের মুখে ঠেলে দেয়া হবে না। তিনি বলেন, ভারতে আশ্রয় নেওয়া রাজনৈতিক ব্যক্তিত্বদের জোর করে ফেরত পাঠানোর কোনো নীতি নেই। দিল্লির আকাশের মতোই হাসিনার ভাগ্যের অবস্থাও গুমোট। তিনি 1.5 হাত সামনে কি আছে তাও দেখতে পান না। মিত্র ভারত তাকে দিল্লিতে আশ্রয় দিলেও মাথার উপর ঘুরছে নানা বিধিনিষেধ। বাইরে তার বের হওয়া হয়তো নিষিদ্ধই একরকম, সেই সাথে ফেসবুক লাইভেও মুখ দেখানো মানা হয়তো, যে কারণে একসময় টিভি এয়ার টাইমের অর্ধেকটা দখলে রাখা হাসিনা ফেসবুকেও আসেন অডিও লাইভে। কণ্ঠ তার শোনা গেলেও নামটা থাকে গোপন। নেত্রী বলে একসময় যারা মুখে ফেনা তুলত, তারা এখন হাসিনাকে এড়িয়ে চলছেন। তার সব সুবিধা নেওয়া ব্যক্তিটিও আদালতে দাঁড়িয়ে বলেন, হাসিনার ওয়াসওয়াসায় তারা ভুল করেছেন, আর কখনো আওয়ামী লীগই করবেন না। আওয়ামী লীগ এখন যেভাবে কোণঠাসায়, সে উঠে দাঁড়াতে পারবে কি পারবে না, কখন পারবে, এগুলো নিয়ে বিশেষ আলোচনা আছে বাংলাদেশের রাজনীতির মাঠে। এখন আওয়ামী লীগের পুনর্বাসনের কোন ইঙ্গিত আছে কিনা কোথাও। আওয়ামী লীগের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে ভারত। এখন শেখ হাসিনা ভারতে আছেন, ওইখান থেকে বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, এবং ভারত সরকার বলছে এটা শেখ হাসিনার ব্যক্তিগত ব্যাপার, ভারত সরকার এটার সাথে সম্পৃক্ত না, এটা হচ্ছে একজন মানুষের ব্যক্তি স্বাধীন। এইদিকে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়েছে, ভারত সেক্ষেত্রেও নিরোধ। তবে ভারত এখনো তাকে রাজনৈতিক আশ্রয় দেয়নি, যদিও তাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে। এবং মোদি ট্রাম্পের যে বৈঠক হয়েছে, সেখানে মোদি ট্রাম্পের সামনে বাংলাদেশকে উৎকণ্ঠা প্রকাশ করেছে। এখন এই সবকিছু পর্যালোচনা করলে দেখা যায় এই সবকিছুই আওয়ামী লীগ। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। ডক্টর মোহাম্মদ ইউনূস কেমন ভাষণ দিলেন, কেমন হুঙ্কার দেখিয়ে কথা বললেন, যেখানে আওয়ামী লীগদের অবস্থা আবারও খারাপ হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। আশা রাখবো সম্পূর্ণ দেখবেন, তাহলে এই ভিডিওটি অনেক কিছু জানতে পারবেন। এই ভিডিওটি স্কিপ করবেন না। সেই সাথে আজকের এই ভিডিওটি কেমন হবে অবশ্যই আপনারা ভিডিওর অংশ বেশি দেখে বুঝে গিয়েছেন। আমি আর বেশি কথা না বলে সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি মূল স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। দিল্লির আকাশে বড্ড বেশি ধোঁয়াশা, তীব্র বায়ু দূষণে ঘরের বাইরে যাওয়া দুষ্কর, দম বন্ধ হয়ে আসে মাঝে মধ্যেই। তাই বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয় দিল্লি প্রশাসন। গণ অভ্যুত্থানে বাংলাদেশ ছেড়ে দিল্লিতে পালানো শেখ হাসিনার জন্য হয়তো সেটাই ভালো। ঘর থেকে বের না হওয়ার বিষয়ে একটা অজুহাত তো তিনি দাঁড় করাতে পারেন। দিল্লির আকাশের মতোই হাসিনার ভাগ্যের অবস্থাও গুমোট। তিনি 1.5 হাত সামনে কি আছে তাও দেখতে পান না। মিত্র ভারত তাকে দিল্লিতে আশ্রয় দিলেও মাথার উপর ঘুরছে নানা বিধিনিষেধ। বাইরে তার বের হওয়া হয়তো নিষিদ্ধই একরকম, সেই সাথে ফেসবুক লাইভেও মুখ দেখানো মানা হয়তো, যে কারণে একসময় টিভি এয়ার টাইমের অর্ধেকটা দখলে রাখা হাসিনা ফেসবুকেও আসেন অডিও লাইভে। কণ্ঠ তার শোনা গেলেও নামটা থাকে গোপন। নেত্রী বলে একসময় যারা মুখে ফেনা তুলত, তারা এখন হাসিনাকে এড়িয়ে চলছেন। তার সব সুবিধা নেওয়া ব্যক্তিটিও আদালতে দাঁড়িয়ে বলেন, হাসিনার ওয়াসওয়াসায় তারা ভুল করেছেন, আর কখনো আওয়ামী লীগই করবেন না। এমন দুর্দিনে হাসিনার জন্য আরেক দুঃখের খবর, আন্তর্জাতিকভাবে প্রমাণ হয়ে চলেছে তার অপরাধ। বিশ্বের সব রাষ্ট্রের প্রতিষ্ঠান, জাতিসংঘের প্রতিবেদনও যাচ্ছে তার বিপক্ষে। কাজে লাগছে সেই অ্যাওয়ার্ড। সবাই দেখছে কতটা জঘন্য কাজ করেছেন তাদের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ। এবার গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনকে দমন করার সময় মানবাধিকার লঙ্ঘন করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। জেনেভায় মানবাধিকার কাউন্সিলের বৈশ্বিক আপডেটের 58তম অধিবেশনে এই সংক্রান্ত প্রতিবেদনটি উপস্থাপন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। ভলকার তুর্ক জানান, গত বছরের সহিংসতার কারণে বাংলাদেশ কঠিন সময় পার করেছে। হাসিনা সরকার বিক্ষোভকারীদের নৃশংসভাবে দমন করেছে। এতে করে বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।
জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, বাংলাদেশ এখন নতুন ভবিষ্যতের পরিকল্পনা করছে এবং তাদের এই প্রতিবেদন এক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে আশা তার। এর আগে গত 12 ফেব্রুয়ারি জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের তদন্ত কমিশন। এতে বলা হয়, পতিত হাসিনা সরকার সহিংস উপায় ব্যবহার করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। জাতিসংঘের এই প্রতিবেদনে হাসিনার রাজনৈতিক ক্যারিয়ারে শেষ পেরেকটা ঠুকে দেওয়া হয়েছে। তার দেশে ফেরাও পড়েছে চির অনিশ্চয়তার মুখে। এবার হাসিনাকে তাই যেতে হবে হাসি না মুড়ে। হুমায়ুন আহমেদের সেই নাটকের সংলাপ এবার আপার মুখেও শোনা যেতে পারে, আমার সামনে হাসবা না, আমি হাসি পছন্দ করি না, হাসি বন্ধ। গত বছরের 5 আগস্ট সন্ধ্যায় শেখ হাসিনা যখন দিল্লির উপকণ্ঠে ইন্ডোর বিমান ঘাঁটিতে এসে নামেন, তখন ধারণা করা হয়েছিল এটি কেবল একটি স্বল্পস্থায়ী স্টপ ওভার। কিন্তু 7 মাস পেরিয়ে গেলেও তিনি এখনো ভারতেই অবস্থান করছেন এবং তাকে অন্য কোনো দেশে পাঠানো সম্ভব হয়নি। এই দীর্ঘ সময়েও দিল্লি আনুষ্ঠানিকভাবে কোনো অবস্থান জানায়নি। শেখ হাসিনা ভারতের অতিথি হলেও তিনি এখনো রাজনৈতিক আশ্রয় পাননি। তবে তাকে সোশ্যাল মিডিয়ায় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যদিও ভারত সরকার এই বিষয়ে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইলেও শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তীর মতে, ভারত শেখ হাসিনাকে কোনো বিপদের মুখে ঠেলে দেয়া হবে না। তিনি বলেন, ভারতে আশ্রয় নেওয়া রাজনৈতিক ব্যক্তিত্বদের জোর করে ফেরত পাঠানোর কোনো নীতি নেই। তিনি দালাই লামার উদাহরণ টেনে বলেন, আমাদের সাংস্কৃতিক ও নীতিগত অবস্থান হলো, যারা এখানে আশ্রয় নেন তাদের জোর করে কোথাও পাঠানো হবে না। তাই শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সম্ভাবনা কম বলেই মনে করেন বিশ্লেষকরা। শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করতে তাকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে। দিল্লির কূটনৈতিক সাংবাদিক নয়নিমা বসুর মতে, তার সঙ্গে কেবল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালি মাঝে মধ্যে সাক্ষাৎ করেন, তাও কেবল গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে। লন্ডন ভিত্তিক গবেষক প্রিয়জিৎ দেব সরকার মনে করে, ভবিষ্যতে শেখ হাসিনাকে ঘিরে ভারতের কঠোর গোপনীয়তা ধীরে ধীরে শিথিল হতে পারে। তার ভাষায়, ভারত তার অতিথির দায়িত্ব নিয়েছে, কিন্তু ভবিষ্যতে পরিস্থিতি বিবেচনায় হয়তো ধাপে ধাপে কিছু পরিবর্তন আসতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগ শেখ হাসিনার পুনর্বাসনের চেষ্টা করলেও বাংলাদেশে তার ফেরার পথ সহজ নয়। ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেবে, কিন্তু রাজনৈতিক পুনর্বাসনে সহায়তা করা কঠিন। তার মতে, শেখ হাসিনার প্রতি জনগণের ক্ষোভ এত দ্রুত কমবে না। তিনি বলেন, আওয়ামী লীগ ঐতিহাসিক দল হলেও শেখ হাসিনাকে পুনরায় নেত্রী হিসেবে মেনে নেওয়া হবে কিনা তা নিয়ে ঘোরতর প্রশ্ন আছে। ভারত সরকার শেখ হাসিনাকে নিরাপত্তা দিলেও তাকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফেরানোর উদ্যোগ নেবে কিনা তা অনিশ্চিত। বিশ্লেষকরা মনে করছেন, ভারত তার কৌশলগত স্বার্থ বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেবে, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করতে আগ্রহী নয়। এই 7 মাসে স্পষ্ট হয়েছে যে শেখ হাসিনা আপাতত ভারতে থাকবেন, তবে তার ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে তা সময়ই বলে দেবে। আওয়ামী লীগ এখন যেভাবে কোণঠাসায়, সে উঠে দাঁড়াতে পারবে কি পারবে না, কখন পারবে, এগুলো নিয়ে বিশেষ আলোচনা আছে বাংলাদেশের রাজনীতির মাঠে। এখন আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো ইঙ্গিত আছে কিনা কোথাও থেকে। আওয়ামী লীগের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে ভারত। এখন শেখ হাসিনা ভারতে আছেন, ওইখান থেকে বক্তৃতা বিবৃতি দিচ্ছেন এবং ভারত সরকার বলছে এটা শেখ হাসিনার ব্যক্তিগত ব্যাপার, ভারত সরকার এটার সাথে সম্পৃক্ত না, এটা হচ্ছে একজন মানুষের ব্যক্তি স্বাধীনতা। এইদিকে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়েছে, ভারত সেক্ষেত্রেও নিরুত্তর। তবে ভারত এখনো তাকে রাজনৈতিক আশ্রয় দেয়নি, যদিও তাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে। এবং মোদি ট্রাম্পের যে বৈঠক হয়েছে, সেখানে মোদি ট্রাম্পের সামনে বাংলাদেশ নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছে। এখন এই সবকিছু পর্যালোচনা করলে দেখা যায় এই সবকিছুই আওয়ামী লীগের পক্ষে যায়। এখন কথা হচ্ছে, আওয়ামী লীগ ভারতের উপর অনেক আশা করে আছে যে মোদি সরকার তাদের একটা উপায় করেন কিনা, তাদের পুনর্বাসনের কোনো ইঙ্গিত কোথাও পাওয়া যায় কিনা। কিন্তু ভারতের মিডিয়া, ভারতের রাজনৈতিক ব্যক্তিত্বরা যা বলছেন তাতে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনাকে তারা সাহায্য করুক আর না করুক, এইটার গ্যারান্টি আছে হাসিনাকে তারা কখনোই বিপদের দিকে ঠেলে দেবে না।
এবং অতীতে যেসব রাজনৈতিক নেতা ভারতে এসে আশ্রয় নিয়েছেন তাদের কাউকেই ভারত ঝুঁকির দিকে ঠেলে দেয়। সুতরাং শেখ হাসিনা আজীবন ভারতে থাকতে পারবেন যদি তিনি ইচ্ছা করেন, এটা কনফার্ম। তবে স্বেচ্ছায় যদি তিনি কোনো দেশে চলে যেতে চান সেটা অন্য কথা। এবং ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না, প্রত্যাখ্যান করবে, এটা মোটামুটি কনফার্ম। এবং তারা যেটা বলবে সেটা হচ্ছে যে শেখ হাসিনার যে কেস এগুলো হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এখন বিবিসি বলছে যে শেখ হাসিনার সাথে তার মেয়ে পুতুল থাকেন না, যদিও তারা দুজনেই দিল্লি থাকেন, কারণ রেস্ট্রিকশনটা খুবই কঠিন ভাবে ভারত সরকার আরোপ করেছে, বিশেষ করে শেখ হাসিনার নিরাপত্তা, কারণ তার উপর জঙ্গি হামলা হতে পারে এই আশঙ্কা করছে ভারত সরকার। তবে ভারতের কোনো কোনো মিডিয়া বলছে যে ভারতের রাজনৈতিক নেতাদের সাথে তার উঠবস করা আছে এবং নরেন্দ্র মোদী এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথেও তার সাক্ষাৎ হয়েছে। তবে সেটা ঘন ঘন কোনো সাক্ষাৎ নয়। বিবিসি এটাও বলছে যে হাসিনার অবস্থান এখনো নিশ্চিত নয় যে কোথায় তিনি আছেন, এত কঠোর গোপনীয়তা অবলম্বন করছে ভারত সরকার। তবে তারা এটা নিশ্চিত করেছে যে হাসিনা যতদিন ভারত থাকতে চান, আজীবন চাইলে আজীবন থাকতে পারবে। তবে আওয়ামী লীগকে পুনর্বাসনের গ্যারান্টি দিতে পারে না ভারত, পারবে না, কারণ বিশ্ব রাজনীতির বাস্তবতায় এটা এখন সম্ভব নয়। এখন কথা হচ্ছে তাহলে আওয়ামী লীগের করণীয় কি? এখন আওয়ামী লীগের যেটা করণীয় সেটা হচ্ছে, এটা আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি, সেটা হচ্ছে আমাদের দেশে একটা বাচ্চা যদি সিঁড়ি থেকে পড়ে যায়, পিছলা খেয়ে পড়ে যায়, যেভাবেই হোক, তখন আমরা কি করি? আমরা একদম ডান পারান দিয়ে দৌড়ে গিয়ে তাকে ধরি, উঠাই। কিন্তু ইউরোপ আমেরিকার বাস্তবতা ভিন্ন। তারা একটা ছেলে বাচ্চা যদি পড়ে যায় তাকে তারা উঠায় না, তারা কি বলে, উঠো উঠো, চেষ্টা করো, এই তো পারছো। এবং বাচ্চাটা কিন্তু শেষে ঠিকই উঠে যায়, এবং উঠে যাওয়ার পর তার হাততালি দেয় এবং বলে ওয়েল ডান, ইউ ডিড, তুমি পেরেছো, এই তো তুমি পারো। তখন বাচ্চাটা কি মনে করে? সে নিজেকে স্বাবলম্বী মনে করে, সে মনে করে সে পারে, তার কনফিডেন্স লেভেল গ্রো হয়। এখন এই কথাটা এই জন্য বললাম যে আওয়ামী লীগকে কেউ তুলে দেবে না, তাকে নিজেই উঠতে হবে, যত কষ্টই হোক না কেন। ভারত হয়তো তাকে মোটিভেট করতে পারে, উৎসাহ দিতে পারে, তাকে উপদেশ দিতে পারে, বর্জুর দূরে দাঁড়িয়ে হাততালি দিতে পারে, কিন্তু আপনাকে টেনে তুলবে না। এই পৃথিবীর রাজনীতি বদলে গেছে, উঠতে হবে আপনাকে নিজে। সুতরাং আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো ইঙ্গিত নেই, পুনর্বাসন করতে হবে নিজেই, এবং আওয়ামী লীগ সেটা পারবে, কারণ অতীতেও তারা উঠেছে, এবারও উঠতে পারবে। হিজবুত তাহরীর নিষিদ্ধ ঘোষিত সংগঠন, নিষিদ্ধ হওয়ারই একেবারেই কথা, কারণ যে সংগঠনটা বাংলাদেশে বসে বলে যে তারা খিলাফত কায়েম করতে চায়, তার বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে অপারেট করার কোনো রকম কোনো অধিকার নেই, ফুল স্টপ। বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, একটা রিপাবলিক। এই রিপাবলিককে মেনে যারা যারা রাজনীতি করবেন, এর মধ্যে ইসলামপন্থী দলও থাকতে পারেন, জামায়াত ইসলামী আছে, ইসলামী আন্দোলন আছে, আরও হতেও পারে, যারা আমাদের সংবিধানের চৌহদ্দির মধ্যে থেকে নির্বাচনী ব্যবস্থা মেনে নিয়ে তাদের রাজনীতি করবেন, তাদের সেই রাজনৈতিক অধিকার আছে, এবং সেই রাজনৈতিক অধিকার আমাদেরকে সমর্থন করতে হবে, তার অধিকারের পক্ষে দাঁড়াতে হবে। এমনকি আমাদের সেই রাজনীতি যদি পছন্দ নাও হয়, আমি বহুবার বলেছি, এটা বলে অনেকের কাছে মনে হবে বোকামি করছি, কারণ প্রচণ্ড আক্রমণ এবং গালিগালাজের শিকার হয়েছে। তারপর আবার মনে করিয়ে দিই, ধর্মীয় আইডেন্টিটি পলিটিক্স, নট অনলি ধর্মীয় আইডেন্টিটি পলিটিক্স, এনি আইডেন্টিটি পলিটিক্স আমি আসলে পছন্দ করি না, কিন্তু তারপরও তাদের অধিকারের পক্ষে আমি আছি। কিন্তু হিজবুত তাহরীরের এই দেশে সংগঠন হিসেবে অপারেট করার কোনো অধিকার নেই, কারণ তারা খেলাফত কায়েম করতে চায়। তারা মার্চ ফর খেলাফা বলে 7 মার্চ তারা ঘোষণা দিয়েছিলেন, জুম্মার নামাজের পর মার্চ করবেন, মিছিল করবেন, সেই চেষ্টা করেছেন গতকাল, এবং সেটা নিয়ে কিছু ঘটনা ঘটেছে। এবং এটা আসলে কেন হলো, সরকারকে এটা ঠিকঠাক মতো ট্যাকেল করতে পারলো, সামনে আমরা কি দেখবো এই সংগঠনটাকে ঘিরে, এই আলাপগুলো করে দিতে চাই। মূল আলাপে ঢোকার আগে একটা ছোট্ট অফ টপিক বলবো। হিজবুত তাহরীরের অরেঞ্জ বা গেরুয়া পতাকা দেখা যাওয়ার পর অনেকে একটা প্রশ্ন করেছেন, ইসকনের পতাকা গেরুয়া, বিজেপির যে আরএসএস যাদের মাদার অর্গানাইজেশন, তাদেরও গেরুয়া পতাকা, এখানেও গেরুয়া রং, এবং হিজবুত তাহরীরের পোস্টার আমরা দীর্ঘদিন থেকে ঢাকা শহরে দেখেছি, কালো এবং এই গেরুয়ার মিশেলের একটা পোস্টার। অনেকে প্রশ্ন করছেন ওনারা কি তাদের লোক? ইনফ্যাক্ট গেরুয়া হোক বা না হোক, এই প্রশ্ন আসলে আসবেই, যৌক্তিকভাবেই আসবে, এবং তাদের এই মাঠে নামাকে আমরা সেইভাবেই হয়তো ইন্টারপ্রিট করতে পারবো। যাই হোক, দীর্ঘদিন থেকে তারা প্রচারণা চালাচ্ছিলেন, তারা পোস্টারিং করছিলেন, ঢাকা শহর
বহু জায়গায় ঢাকা শহরের পোস্টার দেখা গেছে। এটা অবশ্য শেখ হাসিনার সময় মাঝে মাঝে দেখা যেত। শুধু সেটা না, তারা বিভিন্ন নাম্বার থেকে, বাংলাদেশি নাম্বার থেকে অনেকের কাছে এই খিলাফতের যে জন্য যে মার্চ, সেটাতে পার্টিসিপেট করার জন্য আহ্বান জানিয়েছেন। তারা অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ করছেন, তাদের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এগুলো কিন্তু খুব লুকোছাপা ছাড়াই চলছে। একটা নিষিদ্ধ সংগঠন এত কর্মকাণ্ড চালাতে পারছে কেন, এই প্রশ্ন আসতেই পারে। বাইতুল মোকাররম থেকে মোটামুটি সাইজের একটা মিছিল বের হলো এবং সেই মিছিলটা বেশ খানিকটা এগোতেও পারলো। একটা পর্যায়ে গিয়ে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পদক্ষেপ নেয়। সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস এবং কিছুটা লাঠি চার্জ করা হয় এবং কিছু কিছু মানুষজনকে গ্রেফতার করেন তারা ছত্রভঙ্গ হওয়ার পর আবার সংগঠিত হওয়ার চেষ্টা করা হয়, কিন্তু পরবর্তীতে সেটা ফাইনালি আর খুব বেশি দূরে এগোতে পারেননি। আমরা সরকারের প্রস্তুতিও যদি বলি, ওয়াজ নট দ্যাট ব্যাড। সকাল থেকে সেখানে পুলিশ তো বটেই, সেনাবাহিনীরও উপস্থিতি ছিল বাইতুল মোকাররম এলাকাতে, কিন্তু তারপরও খুব বড় প্রশ্ন হিসেবে হাজির হয়েছে, যতটুকু সাইজের মিছিল হয়েছে অত মানুষও ওখানে যেতে পারলেন কিভাবে, অত মানুষও ওখানে একত্রিত হতে পারলেন কিভাবে, এবং একত্রিত হয়ে তাদেরকে মিছিলের প্রাথমিকভাবে শুরু করার সুযোগও কেন দেওয়া হলো। নানান প্রশ্ন আসলে আমাদের সামনে এসে হাজির হতেই পারে এবং যৌক্তিক প্রশ্ন এগুলো। কয়েকদিন থেকে যখন তারা এই রকম ঘোষণা দিচ্ছেন, তাদের যাবতীয় তথ্য তো আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর নখদর্পণে থাকার কথা। তারা কারা কারা আছেন, কোথায় আছেন, কিভাবে অপারেট করেন, সব কিছু তাদের জানার কথা আছে। সুতরাং তারা এইটুকু পর্যন্ত আসার, এতটুকু সংগঠিত হওয়ারও সুযোগ তো পাবার কথা ছিল না। আর যতটুকু এসছেন তাদেরকে মিছিল শুরু করতে দেওয়া হলো, মানে হিজবুত তাহরির শক্তিশালী একটা সংগঠন, এটাই দেখতে দেওয়া দরকার ছিল। তারপর সেটাকে আমরা ছত্রভঙ্গ না হয় করলাম, কিন্তু এটার শক্তি আছে, এটা এতটা শক্তিশালী বাংলাদেশের মাটিতে, এটা কি দেখাতে চাইলাম আমরা? আমি গত কয়েকদিন থেকে একটা কথা মোটামুটি খোলাখুলি বলার চেষ্টা করছি। দুটো জিনিস, অন্তত দুটো ঘটনাকে আমি বলে হিজবুত তাহরিরের ক্ষেত্রে আসবো। গুলশানে একটা বাড়িতে প্রকাশ্যে ঘোষণা দিয়ে মিডিয়াকে ডেকে লাইভ করে বাড়ি তছনছ করে ফেলা হলো। গুলশানের মতো অত্যন্ত সিকিউরড এবং হাইলি সেন্সিটিভ একটা জায়গায় এটা করা গেল। পুলিশ সেনাবাহিনী যাওয়ার পরও তাদের সামনে দিয়ে তারা বেরিয়ে চলে গেল, কিচ্ছু হলো না তাদের। পরে শোরগোল হওয়ার পর 2 না 3 জনকে যেন গ্রেফতার করেছে, ওদের সামনে দিয়ে এই লোকগুলো বেরিয়ে গেছে যারা এই কাজ করেছে, তখন গ্রেফতার করা হয় নাই। একজন নারীর ওড়না পরাকে কেন্দ্র করে একজন যৌন হয়রানি করা ভদ্রলোককে ধরে নিয়ে যাওয়া হলো। ওই ব্যক্তিকে ছাড়ানোর জন্য থানায় মব তৈরি করে তাণ্ডব চালানো হলো, পুলিশকে হুমকি দেওয়া হলো, পুলিশকে চাপ দেওয়া হলো। যে নারী অভিযোগ করেছেন, আমি এটা নিয়ে হয়তো একটা ফলো আপ ভিডিও করবো, সেই নারী এখন মহা বিপদগ্রস্ত হয়ে পড়েছেন, হবারই কথা। তো সেই নারীকে ধরে এনে মামলা দিতে হবে, অন রেকর্ড, অন লাইভ তারা বলছেন। এগুলো মানে নর্মাল কথা না, ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা বলছেন। এসব লোকজন থানার মধ্যে যখন এসব তাণ্ডব চালায়, পুলিশ আছে, পুলিশ যদি না থেকে থাকে সেনাবাহিনী দিয়ে তাদেরকে বের করে দেওয়া হলো না কেন? তার মানে আসলে আমার আর্গুমেন্ট হচ্ছে, এটা আমি এখন দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সরকারের একটা অংশ বা আমাদের সেই তথাকথিত ডিপ স্টেটের একটা অংশ বা পুরো ডিপ স্টেট এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে যে দেশের আইন শৃঙ্খলা রক্ষার অবস্থা ভালো না, ওই পরিস্থিতির অবস্থা ভালো না, দেশ এখনো স্টেবল না। এতে সরকারের বদনাম হয়, কিন্তু যদি ভিন্ন কোনো উদ্দেশ্য থাকে সে প্রশ্ন আমরা করতেই পারি। একইভাবেই হিজবুত তাহরির যখন মাঠে নামলো, আমরা একটু যোগ করব যে আমি অনেকদিন থেকে বলছি যে বাংলাদেশে জঙ্গিবাদীরা, ইসলামী জঙ্গিবাদীরা ক্ষমতা দখল করেছে, যার সামনে ডক্টর ইউনূস আছেন, শেখ হাসিনাকে তারাই পতন ঘটিয়েছে। এই ন্যারেটিভটা তৈরি করতে চেষ্টা করা হচ্ছে দীর্ঘদিন থেকে, এবং এই ন্যারেটিভটা আওয়ামী লীগ এবং ভারতকে সবচেয়ে বেশি সাহায্য করে। এবং আরেকটা এবং এবার যোগ করে, এতদিন ওই দুইটা ছিল, সাথে আরেকটা এবং আছে। এই আনস্টেবল অবস্থায় পানিকে ঘোলা করে মাছ শিকার করার জন্য কিছু মানুষ সম্ভবত হাজির হয়েছেন, যারা বাংলাদেশের গণতান্ত্রিক ট্রান্সফরমেশন চান না। তারা শেখ হাসিনা আওয়ামী লীগের বাইরেও তারা মনে করেন এই সরকারকে যদি আরো লম্বা করে ফেলা যায়, বা এই সরকার সরিয়ে একটা ভিন্ন কোনো স্ট্রাকচারের সরকার, সেনা সমর্থিত একটা সরকার, বা সোকল্ড, আমি রিপিট সোকল্ডই বলছি, জেরে শুনে বলছি, বিপ্লবী সরকার করা গেলে তো ক্ষমতাকে ধরে ফেলা গেল, ক্ষমতাকে দখল করে বসে থাকা গেল। এটা বিপ্লব না, তাই এটাকে সোকল্ড বিপ্লবী সরকার বলছি। আমার একটা দীর্ঘ ভিডিও আছে, কারো আগ্রহ থাকতে পেছনে দেখে নেবেন কেন আমি এটাকে বিপ্লব মনে করি না। আই ডু হ্যাভ দ্য রাইট টু সে দ্যাট ইটস নট এ রেভলিউশন। যাই হোক, তো এই পরিস্থিতি তো যখন করে, তাহলে অনেকগুলো এবং, অন্তত এই 3টা গ্রুপের কাছে একটা আনস্টেবল বাংলাদেশ এবং একটা জঙ্গিবাদী বাংলাদেশ দুর্দান্ত একটা ন্যারেটিভ দেয়। এই জঙ্গিবাদ বাংলাদেশকে এই জায়গায় নিয়ে গেছে, এই জঙ্গিবাদী অবস্থার মধ্যে কি নির্বাচন হতে পারে? এই আইন শৃঙ্খলার আনস্টেবল অবস্থার মধ্যে কি নির্বাচন হতে পারে? তাহলে কেন নির্বাচন চাওয়া হচ্ছে? নির্বাচন চাইলেই তো সবকিছু ঠিক হয়ে যেতে পারে, কিন্তু নির্বাচন হতে গেলে তো দেশে ধুমধুমার তুলকালাম কাণ্ড সব ঘটে যাবে। এই পরিস্থিতি হচ্ছে। আমি এটা হিজবুত তাহরিরের ক্ষেত্রেও যৌক্তিকভাবে ইন্টারপ্রিট করি, অনেকেই করছেন। হিজবুত তাহরিরের সাথে ভারত তো জড়িত আছেই, কারণ হিজবুত তাহরির মাঠে নামা ভারতের ন্যারেটিভকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। বাংলাদেশের জঙ্গিবাদীদের খপ্পরে পড়েছে, দখলে গেছে। এবং বহুবার বলেছি
ট্রাম্পের মতো লোক, একসময় জঙ্গিবাদ আমেরিকা অত বেশি এই ন্যারেটিভটা নিতে না চাইলেও ট্রাম্প নেবেন ধারণা করা যায়। তিনি একজন ইসলামোফোব এবং অ্যাট দ্য সেম টাইম তার কিছু গুরুত্বপূর্ণ, তার এফবিআইয়ের পদে ভারতীয় বংশোদ্ভূত আছেন এবং একজন মার্কিন কিন্তু হিন্দু নারী আছেন তার চিফ অফ ইন্টেলিজেন্স তুলসী গাবার্ড, যিনি আদতে মোদির একজন শিষ্যা বা আরএসএস এর শিষ্যা। উনি আমেরিকান কিন্তু তার বহু কিছু ওটা নিয়ে আমি আলাদা ভিডিও করেছিলাম, একটু দেখে নিতে পারেন। মূলত তিনি তাদেরই লোক। সুতরাং এই সব কিছু এখন এই ন্যারেটিভ ট্রাম্পকে গেলানো খুব সহজ হবে, কঠিন হবে না। তার নির্বাচনের সময় বাংলাদেশকে নিয়ে তিনি এক্সে কি স্টেটাস দিয়েছে আমরা তো দেখেছি। সুতরাং এই স্বার্থেই বাংলাদেশের একটা অংশ, সরকারেরও একটা অংশ। কারণ আমি বলছি, সরকারকে যদি আমরা দেখতাম যে তারা খুব দুর্দান্ত কাজ করছেন, তাহলে বুঝতাম যে না, সরকার আন্তরিকভাবে এই ট্যাগিং চায় না। কিন্তু ইদানিং আমার মনে হচ্ছে কয়েকটা ঘটনার পর তারা চান। কারণ যদি নাও পেরে থাকেন, এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, আপাদমস্তক ফেল করা একজন উপদেষ্টা, এবং শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা না, ওখানে একজন বিশেষ সহকারী আছেন, আইজিপি আছেন, পুরো সেট নিয়ে এখন আলোচনা আমাদের করা দরকার। তারা কেন পদে আছেন? তারা যদি না পেরে থাকেন, চেঞ্জ করা হোক, আমরা দেখতে চাই, দেখি। একজন আইজিপিকে বহুদিন সম্পর্কহীন একটা জায়গা থেকে, রিটায়ারমেন্ট থেকে নিয়ে এসে দেওয়া হলো। ভাবটা এরকম মনে হয়েছিল যে অসাধারণ এফিশিয়েন্ট কেউ একজন, আমরা তো দেখলাম না, দেখছি না। তো যদি না পেরে থাকেন, ওনারা কে কি আসলে চিনিও না, তাদেরকে, তাদের সম্পর্কে জানিও না, কিন্তু আমি কাজ দেখছি। এই আটার ফেলিয়ার নিয়ে তারা কেন পদে আছেন, তাদেরকে কেন পদে রাখা হচ্ছে, এই কারণে আসলে প্রশ্নগুলো আসে এবং খুবই যৌক্তিকভাবে আসে। এই জন্য একবার রকেট সায়েন্টিস্ট হতে হয় না, খুব বেসিক যুক্তির জ্ঞান থাকলে তিনি বুঝতে পারবেন যে আসলে সরকার এই ব্যাপারগুলোর সাথে জড়িয়ে পড়েছে। এটা নিয়ে আমার কাছে অন্তত এখন আর কোনো সংশয়ের কিছু নাই। হিজবুত তাহরিরকে কেন্দ্র করে আরও ঘটনা সামনে ঘটবে বলে আমি বিশ্বাস করি। এই যে এবার তাদেরকে দেখানো হলো, আবার তারা একই রকম মার্চ ফর খিলাফত বা অন্য কোনো ফর্মে তারা মাঠে নামবে বা তাকে মাঠে রাখা হবে, আসলে এটা আজকের ঘটনার পরও বলতে চাইছি। সুতরাং সরকার যে পুলিশে অ্যাকশন তাদের বিরুদ্ধে নিয়েছে, সেটাকে আমি একেবারেই সন্তোষজনক বলে মনে করি না, এবং আমি তাদের যাবতীয় প্রেক্ষাপটের জন্য, যাবতীয় পরিস্থিতির জন্য আমি আসলে এটাকে খুব স্ট্রংলি। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন, সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ইনশাল্লাহ।